স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি এবং দলটির অন্যান্য নেতাকর্মীরা। পরে পরিবারের সদস্যদের সঙ্গেও তারা কথা বলেন। এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয় এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এজন্য তিনি জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের ধন্যবাদ জানান। আবু সাইদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির আসামি থেকে আজকে মুক্ত পেতাম না। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না, হাজার হাজার রাজবন্দী বিনা কারণে যারা বন্দী অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার প্রকাশিত হয়েছে চতুর্থ পোস্টার। শিল্পী দেবাশিস চক্রবর্তী আঁকা এই পোস্টারগুলো জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিক প্রকাশনা চলছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি করা এই 10টি পোস্টারে ফুটে উঠবে কেন 2024 সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সে সময় কী ঘটেছিল। শুক্রবার প্রকাশিত পোস্টারে উঠে এসেছে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ, যিনি জুলাই আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন। পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হত্যাকাণ্ডকে জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টার প্রকাশিত হয়। বিকেলে রংপুরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। রংপুর সফর করছেন সহকর্মী নূর আলম, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, জামায়াতের সমাবেশ কোথায় এবং কখন শুরু হতে পারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পূর্ব ঘোষিত যে কর্মসূচি আজকে রংপুর বিভাগীয় যেই রংপুর জেলা স্কুল মাঠ, সেই স্কুল মাঠে বিকেল 3টায় কিন্তু শুরু হবে জামায়াতের যে বিভাগীয় জনসমাবেশ। সেই জনসমাবেশ এরই মধ্যে কিন্তু এখন বেলা কিন্তু 12টা বাজে। সেই 12টা বাজলেও কিন্তু আমরা দেখেছি, আমরা এখন যেই স্থানটিতে রয়েছি এরপরই হচ্ছে মাঠ, অর্থাৎ রংপুর জেলা স্কুল। এখান থেকে কিন্তু বিভিন্ন যেই মিছিল এবং যে প্রতিটি গাড়িতেই কিন্তু আমরা দেখছি যে তাদের যে নেতাকর্মী বা সমর্থক রয়েছে তারা কিন্তু সেই মাঠের দিকে যাচ্ছে এবং এই পুরো শহরের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এখানকার স্থানীয় যারা জামাত কর্মী রয়েছেন, তারা স্বেচ্ছাসেবক রয়েছে, তারা কিন্তু পুরো যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে সার্থক করার জন্যই কিন্তু তাদের আজকে বিভিন্ন পয়েন্টে তারা মোড়ে অবস্থান নিয়েছে এবং বিকেল 3টার সময় এখানে জামাতের যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এরই মধ্যে রংপুরের যেই স্থানে এখানে এসে পৌঁছেছেন এবং সকালে আপনি জানেন যে যেটা আমরা 10টার নিউজে আমরা দেখিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের যেই বাবুন নগরে সেখানে তার যে কবরস্থান রয়েছে, সেখানে তার সমাধিসৌধস্থলে তারা কবর জিয়ারত করেছেন এবং তার যে পরিবার রয়েছে তার পরিবারের সাথে কুশল বিনিময় করেছেন এবং কথাবার্তা বলার পরে কিন্তু তারা এই রংপুরে তাদের এই রংপুরের যে কবর জিয়ারত শহীদ আবু সাইদ এর মধ্য দিয়ে কিন্তু আজকে রংপুর যে বিভাগীয় যে সমাবেশ, এই সমাবেশ কিন্তু শুরু হয়েছে। আসলে এই সমাবেশের মূল কারণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা জড়িত তাদের বিচার সহ নির্বাচনে, আপনি যেহেতু জানেন দেশে একটি নির্বাচনের ঢামাডোল বাজছে, সেই ক্ষেত্রে নির্বাচনী প্রচারণের একটি অংশ বলা যেতে পারে এবং রংপুরে যে জেলা মাঠ রয়েছে সেই জেলা মাঠে যে আজকের যে জনসমাবেশ, এখানে যোগ দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এছাড়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন এবং এখান থেকে আসলে জনসমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীদের পরবর্তী যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী আসলে কিভাবে তারা কাজ করবে নির্বাচনী মাঠ গোছাতে বা বিভিন্ন ধরনের যে তাদের যে দফা, সেই দফার মাধ্যমে কিন্তু আসলে সকল নেতাকর্মীদের একটি বার্তা পৌঁছে দেবেন। তবে এখন পর্যন্ত রংপুরের যে পুরো তাদের যে দলীয় স্লোগান, সেই স্লোগান আমরা দেখেছি এরই মধ্যে, যেহেতু আপনি জানেন রংপুর বিভাগীয় এলাকাটি খুব বড়, প্রায় এখানে আমি দেখেছি বিভিন্ন যে
পঞ্চগড় থেকে শুরু করে বা আশেপাশে যে সকল কর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু এই এলাকায় সমাবেশের স্থলে কিন্তু তারা আসতে শুরু করেছে। যেহেতু এখনো সমাবেশের বাকি প্রায় 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময় তারা ব্যয় না করে এখনই পর্যন্ত আমরা দেখেছি আজকে যেহেতু জুমার নামাজ, তারা একত্রে জুমার নামাজ পড়েই বিকেল 3টায় আজকে যে সমাবেশ সেই সমাবেশ আসলে তারা শুরু করবে। নুজাদ, আমি যে মোড়টিতে রয়েছি এই মোড়টির থেকে আসলে আমার কাছে ছিল আজকের রংপুরের যে বিভাগীয় জামাতের যে জনসমাবেশ তার সর্বশেষ। নুজহাত। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, পদযাত্রাটি কখন ঠাকুরগাঁয়ে পৌঁছতে পারে এবং সেখানে কি কি কর্মসূচি রয়েছে? নুজরাত, আপনি জানেন যে আজ কিন্তু ঠাকুরগাঁয়ে সকাল 11টার সময় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে পথযাত্রা নিয়ে ঠাকুরগাঁও আর্টগ্যালারির অপরাজয়ত 71 পর্যন্ত একটি পথযাত্রা করার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির এনসিপির। যদিও সেই আয়োজনটি আসলে ঠিক আজ সকাল 11টার সময় শুরু হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছায়। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে ঠিক 10 থেকে 15 মিনিট অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এই আয়োজনে অংশ নেবে। আমি যতটুকু জানতে পেরেছি আজ সকাল 10টার সময় তাদের পঞ্চগড়ের আটোয়ারিতে একটি উপজেলা পার্টি অফিস উদ্বোধন করার কথা ছিল এবং সেই অনুষ্ঠান শেষ করেই কিন্তু তারা ঠাকুরগাঁয়ে এসে এই ঠাকুরগাঁয়ের আয়োজনে যুক্ত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে তাদের সর্বশেষ তথ্য মতে তারা সেই আয়োজন শেষ করে ঠাকুরগাঁর দিকে রওনা হয়েছে। আমি জানতে পেরেছি যে আজকের এই আয়োজনে এনসিপির যে আহ্বায়ক আছে নাহিদ, সেই সাথে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আরও যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের এই অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন। আমি তাদের সাথে যে ঠাকুরগাঁয়ের মুখ্য সংগঠক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে তাদের যে সকল দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলবেন এবং এই ঠাকুরগাঁয়ের আয়োজন শেষ করে তারা ঠাকুরগাঁও পীরগঞ্জে তারা একটি পথসভায় অংশগ্রহণ করবেন। আজকে ঠাকুরগাঁও এই আয়োজন শেষ করে হয়তোবা দুপুরের পর অর্থাৎ নামাজের পর তারা পীরগঞ্জের তাদের যে পথযাত্রার কর্মসূচি রয়েছে সেটাতে অংশগ্রহণ করার কথা রয়েছে। আমি এর আগে আমার ধারণা ছিল না যে আসলে এনসিপির কত পরিমাণে নেতাকর্মী ঠাকুরগাঁতে আছে। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করছি হাজার হাজার এনসিপির নেতাকর্মী আজ উপস্থিত হয়েছে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমি লক্ষ্য করেছি জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়িতে করে তারা আস্তে আস্তে কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই ছিল এনসিপির এই ঠাকুরগাঁও কর্মসূচি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। নানা সংকটে সিরাজগঞ্জ 500 শয্যার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেবা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বগুড়া সহ বিভিন্ন হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জে গড়ে তোলা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সদর উপজেলার শিয়ালকোল এলাকায় 2021 সালে হাসপাতালটির যাত্রা শুরু হয়, কিন্তু জনবল সহ নানা সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা। আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য জনবল নেই। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সহ অনেক পদ শূন্য রয়েছে। এজন্য আইসিইউ, সিসিইউ সহ গুরুত্বপূর্ণ সেবা চালু করা যাচ্ছে না। ডায়রিয়া হয়েছিল আর কি, কিন্তু ওরকম চিকিৎসা আমরা পাইতেছি না। এখানে সব ওষুধ বাইরে থেকে কেনা লাগে। 11:45-এর আগে সার্জারি ডাক্তার এখানে আসে না, অর্থোপেডিক্স ডাক্তার এখানে আসে না। এই আমাদের ভোগান্তি। আমার অসুখ বেশি থাকাকালে আপনার নার্সরা ঠিক মতো আসে না রাত্রে। টিকিট কাউন্টারে যায় আমি টিকিট নিবো, নাক কান গলার ডাক্তার আজকে আসবে না। সংকটের কারণে চিকিৎসা দিতে অসুবিধা হওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আমাদের জন্মগতভাবে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং আউটডোর মেডিকেল অফিসারের পদ সৃষ্টি হয় নাই, যার কারণে আমার এক্সট্রা যারা ভিতরে কাজ করার কথা, ইনডোরে কাজ করার কথা, তারাই পার্ট টাইম আউটডোরে কাজ করেন এবং পার্ট টাইম ইমার্জেন্সিতে কাজ করেন, যার কারণে আমাদের এটা মেনটেন করতে একটু সমস্যা হয়। তারপরও এই 75 জন পদের মধ্যে এখন প্রায় 22%, প্রায় 17টা পদ শূন্য আছে
আমরা চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই পদগুলো অতি দ্রুত পূরণ করার জন্য। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডাক্তারদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে সম্মানজনক জায়গায় পোস্টিং দেওয়ার জন্য এইগুলো নিয়ে কাজ হচ্ছে। এই যেগুলো শূন্য পদ আছে তার এগেইনস্টে নতুন নতুন ধরেন শুধু ডাক্তার দিলে হবে না, নার্সেস আছে, টেকনোলজিস্ট আছে, সেকমো আছে, তাদেরকেও পদোন্নতির মাধ্যমে তাদের নতুন পদ সৃষ্টি করে পদায়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে এবং সিরাজগঞ্জ ও আশপাশের জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল দেশটির কংগ্রেসে পাশ হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অল্প ব্যবধানে কর হ্রাস এবং সরকারি ব্যয়ের বিশাল প্যাকেজ পাশ করা হয়। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলে বিলটি আইনে পরিণত হবে। এর আগে গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি 51-50 ভোটে পাশ হয়। এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবানে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে। 2021 সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের। খেলার খবর। নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে বাহরাইনকে 7-0 গোলে এবং মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা। এখন নিজেদের শেষ ম্যাচে জয় কিংবা হারলেও কোনো বাধা নেই, কারণ মিয়ানমার নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই মূল পর্বে চ্যাম্পিয়ন হয়ে খেলবে। তবে শেষটা জয় দিয়েই রাঙাতে চায় বাঘিনীরা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। প্রথম ওয়ানডেতে চরম বাজে ব্যাটিংয়ের নৈপুণ্য দেখান মিরাজ বাহিনী। সেখান থেকে ঘুরে বাংলাদেশ দল কি করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। আগামীকালের ম্যাচের আগে তাই ব্যাটিং লাইন আপের দিকে জোর নজর থাকবে কোচিং প্যানেলের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।